So before going to the question type, আমি একটু আমাদের ইনস্ট্রাক্টর ঐশীকে থ্যাংক ইউ জানাতে চাই। ঐশী, ইউ ডিড এ রিয়েলি গুড জব অ্যান্ড ইট ওয়াজ ভেরি কমেন্ডেবল যেভাবে আপনি জিনিসগুলোকে বুঝিয়েছেন। সো আশা করছি এই কোয়েশ্চেন টাইপ নিয়ে, লিসনিংয়ের কোয়েশ্চেন টাইপ নিয়ে আপনার আর কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট আমি যেভাবে দেখেছি আমার আর কোনো সমস্যা থাকবে না। ওকে, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ঐশী। আমরা পরের মডিউল অর্থাৎ আমাদের রাইটিং মডিউল নিয়ে এখন একটু কিছু কথাবার্তা বলবো। রাইটিং মডিউলের কী কী কোয়েশ্চেন টাইপ আসে। আচ্ছা, রাইটিং মডিউলে আমরা একটু আগে বলছিলাম যে ওভারভিউয়ের সময় যে রাইটিং মডিউলে দুইটা টাস্ক থাকে এবং দুইটা টাস্কে আলাদা আলাদা কোয়েশ্চেন টাইপ থাকে। তো আমরা প্রথমে একাডেমিকের রাইটিং টাস্ক 1 নিয়ে কথা বলছি। আজকে আমি জিটি কোয়েশ্চেন নিয়ে কথা কম বলবো বা কিছু কিছু ক্ষেত্রে বলবো না, কারণ হচ্ছে দুইটা মডিউল একসাথে করে দুইটা মানে রাইটিং একাডেমিক এবং জিটির কথা একসাথে বললে অনেকের জন্য মিক্স আপ হয়ে যাবে। সো জিটিকে নিয়ে আমি আরেকদিন হয়তো কথা বলবো, আজকে আমি একাডেমিকটাকে ফোকাস করে একটু বেশি কথা বলছি। আচ্ছা, তো রাইটিং টাস্ক 1-এ আসলে কী ধরনের কোয়েশ্চেন থাকে আপনাদেরকে একটা আমি ধারণা দিয়েছিলাম। তো আরেকবার একটু আমি সেটা নিয়ে ডিটেলসে কথা বলবো এখন। প্রথমত কিছু চার্টের কোয়েশ্চেন থাকে। চার্টের কোয়েশ্চেন কীরকম থাকতে পারে? যেমন লাইন চার্ট থাকতে পারে, বার চার্ট থাকতে পারে, পাই চার্ট থাকতে পারে, তারপরে টেবল থাকতে পারে এবং মিক্সড চার্ট থাকতে পারে বা ডাবল চার্ট বলা হয়, অর্থাৎ কম্বিনেশন অফ এই যে কোনো চার্টটার মধ্যে দুইটা চার্ট। আচ্ছা, তো প্রথমে আমরা একটি ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন টাইপগুলো নিয়ে কথা বলবো। সবার আগে আমরা দেখে আসি যে চার্টগুলো দেখতে কেমন লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের প্রত্যেকটা চার্ট সম্পর্কে এবং টাস্ক 1-এর অন্যান্য দুইটা ডায়াগ্রামেরও ছবি দেওয়া আছে। প্রথমে দেখতে পাচ্ছি আমরা লাইন চার্ট। তাহলে আসেন দেখি লাইন চার্টে কি করতে হয়। লাইন চার্টে বলা হচ্ছে এখানে ট্রেন্ড দেখানো হয় বা চেঞ্জেস দেখানো হয় ওভার দ্য টাইমে কীভাবে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আপনার কোনো একটা নাম্বার বা কোনো একটা পার্সেন্টেজ বা কোনো একটা প্রপোর্শন উইথ টাইম কীভাবে চেঞ্জ হয়। ধরে নিলাম একটা আইল্যান্ডে ট্যুরিস্ট কী পরিমাণ যাচ্ছে সেটার একটা নিয়ে একটা লাইন চার্ট দেওয়া আছে, যে সে আইল্যান্ডে 2010 সালে কত ট্যুরিস্ট গিয়েছিল, 12 সালে কতজন গিয়েছিল, 14 সালে কতজন গিয়েছিল, 16 সালে কতজন গিয়েছিল, এভাবে করে একদম 20 সাল পর্যন্ত দেওয়া আছে। আবার ওই চার্টের মধ্যে হয়তো এমনভাবে দেওয়া থাকতে পারে যেই ট্যুরিস্টরা গিয়েছিল তাদের মধ্যে লং টাইম স্টে করেছে কতজন, আর যে আবার খুব শর্ট টাইমে ফিরে এসেছে কতজন, তাদের নাম্বারটা কীরকম হারে বৃদ্ধি পেয়েছে বা কমেছে। অর্থাৎ আপনাকে যে কোয়েশ্চেনটা দেওয়া হবে সেই কোয়েশ্চেনে একটা ডেটা দেওয়া থাকবে, যে ডেটাটা সময়ের সাথে সাথে হয় এক্সকেলেট করবে অথবা ডিক্লাইন করবে, এবং আপনাকে ওই ট্রেন্ডটা ধরে আপনাকে বোঝাইতে হবে যে সেখানে কি পরিমাণ লোক বা কি পরিমাণ ওই যেই সাবজেক্ট ছিল তারা বৃদ্ধি পেয়েছে তাদের সংখ্যা, নাকি কমে গিয়েছে, নাকি স্টেবল আছে, কিভাবে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যেটাকে বলা হয় বার চার্ট। মোটামুটি সেম প্রিন্সিপালে লাইন চার্ট এবং বার চার্ট কাজ করে। অর্থাৎ লাইন চার্টে যেই কাজগুলো আমরা করি অলমোস্ট সেম কাজই আমাদের বার চার্টে করতে হয়, এবং এই কোয়েশ্চেনগুলো সমাধান করার জন্য আমরা ট্রেন্ড ফলো করি এবং ট্রেন্ড ধরে ব্যাখ্যা করি। ট্রেন্ড কি এবং ট্রেন্ড ধরে কিভাবে বার চার্ট বা লাইন চার্ট সমাধান করতে হয় এটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করব। আপাতত কোয়েশ্চেন টাইপগুলো নিয়ে একটু প্রথমে কথা বলে নিই। তারপরে যে কোয়েশ্চেন টাইপটা আসে সেটা হচ্ছে পাই চার্ট। পাই চার্ট হচ্ছে, আমরা পাই আমাদের দেশে খুব একটা পপুলার না, মানে প্রচলন নাই। পিৎজা খুব পপুলার। তো পিৎজা আর পায়ের শেপ একই, গোল সার্কেলের মতন। আচ্ছা, যেই চার্টগুলো সার্কেলের মতন পাবো আমরা সেই চার্টগুলোকে বলা হচ্ছে পাই চার্ট। আনলাইক লাইন চার্ট অ্যান্ড বার চার্ট, পাই চার্টে একটা বিষয় হচ্ছে এখানে কম্পেয়ার করতে হয়। অর্থাৎ ওখানে যেমন আমরা ট্রেন্ড ধরে ধরে ব্যাখ্যা করি যে কোনটা বৃদ্ধি পাচ্ছে কমে যাচ্ছে এরকম বিষয়, পাই চার্টে যেটা হবে সেটা হচ্ছে টাইম লাইনটা ফিক্সড থাকবে। অর্থাৎ বলা হবে যে 2010 সালে একটা আইল্যান্ডে এতজন মানুষ গিয়েছিল, তাদের মধ্যে এতজন কম সময়ে চলে আসছিল, এতজন বেশি সময় থেকেছিল, সেই 3টা চার্ট দেখানো হলো।
এটা আবার 2020 সালে এসে দেখানো হচ্ছে যে 2020 সালে এতজন মানুষ গিয়েছিল, তাদের মধ্যে এতজন থেকেছিল লং টাইম, এতজন শর্ট টাইমে চলে এসেছে। তাহলে এবার আমার কম্পেয়ার করতে হবে যে কতজন মানুষ 2010-এ গিয়েছিল, কতজন 20-এ গিয়েছে, তাদের মধ্যে লং টাইম কতজন 10-এ থেকে আসছে এবং 20 সালে কতজন লং টাইম থাকছে, সেই সংখ্যাটা কি বৃদ্ধি পাচ্ছে নাকি কমছে। এইভাবে করে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্টের সাথে পার্টের কম্পেয়ার করে করে আমাকে মিলাইতে হবে যে কোন চার্টের সাথে কোন আইটেমটা বৃদ্ধি পাচ্ছে, কোন আইটেমটা কমে যাচ্ছে। এটা হচ্ছে পাই চার্টের কাজ। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যেটাকে বলা হচ্ছে টেবল। টেবলের সাথে আমরা সবাই পরিচিত, এবং টেবিলে যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে হিউজ ডেটা থাকে। টেবিলে একটা সমস্যা অন্যান্য কোয়েশ্চেন থাকে, টেবিলের ডেটা প্রচুর থাকে। তো ডেটাগুলোকে মার্জ করে একসাথে ব্যাখ্যা করার একটা টেকনিক আমাদেরকে জানতে হবে। আদারওয়াইজ টেবিলের যে ডেটা এগুলোকে ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা করতে গেলে আমাদের সারাদিন চলে যাবে, কিন্তু আমরা পারবো না। এজন্য আমাদেরকে মেকশিওর করতে হবে টেবিলের ডেটা যেগুলো আমাদের মানে একই রকম দেখতে বা একই রকম ফাংশন, সেইগুলোকে এক সাইডে নিয়ে একইভাবে জিনিসটাকে একবারে জিনিসগুলোকে নিয়ে ব্যাখ্যা করা। অর্থাৎ এইখানে আমাদের টার্গেট থাকবে যে মার্জ করা ডেটাগুলোকে, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ইউ হ্যাভ টু মার্জ দোজ ডেটা অ্যান্ড ডিসক্রাইব দেম টুগেদার অ্যাজ আ হোল। বোঝা গেছে? আচ্ছা, তো এই ছিল আমাদের চার্টের কোশ্চেন। 4 রকম চার্টের কোশ্চেন, চার্ট বা গ্রাফের কোশ্চেন আসে, সেটা হচ্ছে এইটা। এবং এই চার্টটার মধ্যে যে কোনো দুইটার মিক্স কোশ্চেন নিয়ে আমাদের তৈরি করা হবে হচ্ছে মিক্স চার্ট বা ডাবল চার্ট। তাহলে এই গেল চার্টের কোশ্চেন। এইবার আমরা একটু দেখব ডায়াগ্রামের কোশ্চেন কী কী আছে। ডায়াগ্রামের মধ্যে 2 রকম কোশ্চেন আমরা পাবো। এটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম আর একটা হচ্ছে ম্যাপ। দুইটাই আমার খুব পার্সোনাল ফেভারিট কোশ্চেন টাইপ, কারণ চার্টের মতন এখানে অত ঝামেলা নেই। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে একটা প্রসেস হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, আপনাকে সেই প্রসেসটাকে ব্যাখ্যা করতে হবে। আমরা একটু মনে করার চেষ্টা করি, একদম ছোটোবেলায় যে বিজ্ঞান বই পড়তাম আমরা 2-3-তে থাকতে ওয়াটার সাইকেল পড়েছি, মনে পড়ে? পানিচক্রে কী হতো, মানে পানি ওয়াটার বডিজ থেকে সেইগুলো মানে এক্সিস্টিং যে ওয়াটার বডিজ আছে পৃথিবীতে, সেখান থেকে পানিগুলো এভাপোরেট হয়ে ওপরে চলে যাচ্ছে। ওপরে যেয়ে সেইগুলো কনডেন্সড হচ্ছে, একসাথে আরেকটার সাথে মানে অ্যাকুমুলেটেড হয়ে সেটা বাতাসের থ্রুতে যাইতে যাইতে কোথাও একটা ইনহিবিটেড হয়ে সেখান থেকে আবার পোর ডাউন করে পৃথিবীতে নামছে। আর নামার পরে কী হচ্ছে, যে ওয়াটার বডিগুলো থেকে সেটা উঠেছিল সেটা আবার সেই সোর্সে রিটার্ন করতেছে। তাহলে কি হচ্ছে, এই যে প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরছে, আপনার কাজ হচ্ছে এই প্রসেসটার স্টেপ বাই স্টেপ কী হচ্ছে এটাকে ব্যাখ্যা করা, এবং একটা স্টেপের সাথে আরেকটা স্টেপের কী কানেকশন, সেই কানেকশনটাকে ল্যাঙ্গুয়েজে বা ইন ওয়ার্ডসে ব্যাখ্যা করা। তো প্রসেস ডায়াগ্রাম খুব মজার বিষয়, এবং আপনি যদি ম্যাপের কোশ্চেন দেখেন সেটাও বেশ ইন্টারেস্টিং। সেখানে যেটা করতে হয়, আমরা একটু ছবি দেখলে আর একটু ক্লিয়ার হব। দেখেন শেষের যে 6 নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে, 6 নাম্বার যে চার্টটা, এখানে বলছে ম্যাপের ম্যাপ। এখানে 2টা ম্যাপ দেখতে পাচ্ছেন, যে একটা আগের একটা বর্তমান, বা দুইটাই আগের, দুইটা 2 সময়ের। অর্থাৎ আমি একটু সহজ একটা এক্সাম্পল দিই। ছোটোবেলায় আপনি যে স্কুলে পড়তেন সেই স্কুলের সাথে এখন আপনি যদি সেই স্কুলে যান তাহলে অনেক পার্থক্য পাবেন না? মনে করেন আপনি যেখানে কলপাট ছিল সেখানে দেখবেন এখন হাইফাই একটা ওয়াশরুম হয়ে গেছে। যেখানে দেখা যাচ্ছে আগে টিচাররা বসে আড্ডা দিতেন, সেখানে এখন দেখা যাচ্ছে বিশাল লাইব্রেরি করা হয়েছে। তাহলে এই যে পরিবর্তনগুলা, আপনাকে এই রকম 2টা ছবি দিয়ে দেওয়া হবে, যে 2010 সালে একটা স্কুল দেখতে এমন ছিল, 2025 সালে সেই স্কুলটা দেখতে এমন হয়েছে। এই যে টাইমের মধ্যে কী কী পরিবর্তন সেগুলো আপনি ব্যাখ্যা করেন। আপনি করবেন কি, ইন্ডিভিজুয়াল একটা একটা করে আইটেম নেবেন, যে এইখানে আগে একটা ছোট ক্লাসরুম ছিল, এখন এই ক্লাসরুমটাকে ভেঙে দিয়ে একটা বড় মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি করা হয়েছে। এই যে কাজগুলো, পরিবর্তনগুলো আপনার ওয়ার্ডসের মাধ্যমে ব্যাখ্যা করাই হচ্ছে আপনার কাজ এখানে, আর কিছুই না। অর্থাৎ 2টা ম্যাপের মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে, সেই পরিবর্তনগুলো আপনাকে উঠিয়ে দিতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা প্রসেস ডায়াগ্রাম বা ম্যাপ নিয়ে কাজ করব, তখন আমাদের অবশ্যই প্যাসিভ সেন্টেন্স কীভাবে কাজ করে সেটা জানতে হবে। কারণ যে কাজগুলো আমরা এখানে করি, অর্থাৎ মনে করেন যে একটা ছোট বিল্ডিং ভেঙে একটা বড় বিল্ডিং বানানো হচ্ছে, বা মনে করেন যে একটা
কফি মেকিং প্রসেস দেখানো হচ্ছে, যে সেখানে কফি বিনগুলোকে হাতে পরিষ্কার করে ট্রান্সফার করা হচ্ছে ফ্যাক্টরিতে। তাহলে এই যে ট্রান্সফার করা হচ্ছে, এই কাজটা তো একা একা হচ্ছে না, রাইট? আবার যে স্কুলে বিল্ডিংটা ভেঙে একটা বড় বিল্ডিং বানানো হচ্ছে, এগুলো তো একা একা হচ্ছে না। তাহলে কোনো কাজ যখন আরেকজনকে দ্বারা করানো হচ্ছে, তখন আমাদের কীভাবে লিখতে হয়? প্যাসিভ সেন্টেন্সে লিখতে হয়। তো প্যাসিভ সেন্টেন্স সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে, যদিও মানে স্কুলে আমরা পড়ে এসেছি আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, যেটার কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লায়েন্স আমরা পাই না এখনো পর্যন্ত। বাট প্রসেস ডায়াগ্রাম লিখতে গেলে এইরকম প্যাসিভ ভয়েস সেন্টেন্সে কীভাবে লিখতে হয় সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি করতে হবে। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আমরা এখানে আমাদের ক্লাসগুলোতে চেষ্টা করি যে ইন্ডিভিজুয়ালি প্যাসিভ স্ট্রাকচার বা চার্টের জন্য যে স্ট্রাকচারগুলো লাগবে, স্ট্রাকচারগুলো নিয়ে আলাদা কাজ করার জন্য। সো আশা করছি ক্লাস করতে করতে এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের খুব ক্লিয়ার ধারণা একসময় তৈরি হয়ে যাবে, এবং এটা ভয় পাওয়ার আপাতত কোনো কারণ নাই। আচ্ছা, নাও মুভিং অন টু টাস্ক 2, আমরা টাস্ক 2তে যে কাজটা করব এখন, টাস্ক 2 এর কোয়েশ্চেন টাইপগুলো একটু দেখার চেষ্টা করব। টাস্ক 2তে আমরা মোটামুটি 5-6 রকমের কোয়েশ্চেন পাবো। তার মধ্যে প্রথম যে কোয়েশ্চেন টাইপটা পাচ্ছি সেটা হচ্ছে অপিনিয়ন বেসড কোয়েশ্চেন। এখানে আপনাকে একটা স্টেটমেন্ট দেওয়া হবে, এই একটা স্টেটমেন্টের সাথে আপনি কি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন, আপনার কি এটা পজিটিভ ডেভেলপমেন্ট মনে হচ্ছে নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট মনে হচ্ছে, বা ডিরেক্ট আপনার অপিনিয়ন কি এই কোয়েশ্চেন সম্পর্কে, স্টেটমেন্ট সম্পর্কে, সেটা আপনাকে বলতে হবে। যেমন আমরা যদি একটা কোয়েশ্চেন দেখি, এক্সাম্পল কোয়েশ্চেন বলছে যে ট্রাফিক জ্যামের সাথে বৃদ্ধির সাথে সাথে পলিউশনও বেড়ে যাচ্ছে। এখন এই পলিউশন কমানোর জন্য কিছু মানুষ বলছে যে আসেন পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দিই, পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করলে মানুষজন তাহলে পলিউশন কমে আসবে, কারণ মানুষজন তখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবে বেশি। এটার সাথে আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন? এখন মাথায় রাখতে হবে যে আমি যেই অপিনিয়নই নিই না কেন, সেই অপিনিয়নের পেছনে আমাকে আমার ব্যাখ্যাটা দিতে হবে, যে আমি এগ্রি করছি নাকি ডিসএগ্রি করছি, ইট ডাজেন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার ইজ আমি যে পয়েন্ট অফ ভিউটা শেয়ার করতেছি, এই পয়েন্ট অফ ভিউটার পেছনে আমার এনাফ লজিক আছে কিনা, বা আমি সেটাকে এক্সপ্লেন করতে পারবো কিনা। দ্যাটস দ্য থিং এক্সামিনার অনলি সিজ। ওকে, আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, সেটাকে বলা হয় ডিসকাশন এসে। আনলাইক অপিনিয়ন বেসড এসে, এখানে আপনাকে 2টা স্টেটমেন্ট দেওয়া হবে। এখন যেই 2টা স্টেটমেন্ট দেওয়া হবে, এই 2টা স্টেটমেন্টে আপনাকে ইন্ডিভিজুয়ালি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে এই 2টা স্টেটমেন্টকে ব্যাখ্যা করতে হবে। কোয়েশ্চেন আপনাকে বলেই দিবে যে ডিসকাস বোথ ভিউজ, অর্থাৎ আপনাকে যেই 2টা স্টেটমেন্ট বা যেই 2টা ভিউ শেয়ার করা হবে, 2টা ভিউ সম্পর্কে আপনাকে কথা বলতে হবে। অর্থাৎ আমাকে যদি এভাবে বলে যে কেউ বলছে যে বাচ্চাদের একদম কিন্ডারগার্টেনেই ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে দেওয়া উচিত, কেউ বলছে না এত অল্প বয়সে না, আরেকটু বড় হলে টিনেজ হলে তখন শিখতে দেওয়া উচিত। তাহলে এক দলের কথা হচ্ছে কিন্ডারগার্টেনে বাচ্চাদেরকে শেখাতে হবে ফরেন ল্যাঙ্গুয়েজ, আরেক দলের কথা হচ্ছে না কিন্ডারগার্টেন না, টিনেজ লেভেলে গেলে তারপরে শেখানো বেটার। তাহলে আপনি যখন ব্যাখ্যা করতে যাবেন তখন আপনাকে 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করতে হবে। তারপর যদি আপনার অপিনিয়ন চাওয়া হয় যে এই 2টার মধ্যে আপনার কাছে কোনটা ভালো মনে হয় বা আপনার কাছে কোনটার মেরিট বেশি মনে হয়, তখন আপনি আপনার অপিনিয়ন দিবেন। অর্থাৎ এখানে কোয়েশ্চেনে যেটা হয় সেটা হচ্ছে আপনার 2টা স্টেটমেন্ট নিয়ে 2জনের কথা আগে আপনি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আলাপ করবেন 2টা পয়েন্টকে, তারপরে আপনি আপনার মতন ভালো মন্দ বিবেচনা করবেন যে কোনটা ভালো, এটা নাকি এইটা, এইভাবে করে। আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, এখানে আমরা আবারও একটা স্টেটমেন্ট পাবো অপিনিয়ন বেসডের মতন, কিন্তু অপিনিয়ন বেসডে যেটা ছিল সেটার সাথে আপনি এগ্রি ডিসএগ্রির মতন একটা কথা বলবে, রাইট? আর এখানে স্টেটমেন্টটা দিয়ে দিবে যে এখানে কোশ্চেনের কোনো জায়গা নাই যে আপনার কাছে কি এগ্রি মনে হয় না ডিসএগ্রি করে, এটা বলবে না। আপনাকে বলবে এরকম একটা ঘটনা ঘটছে, এটা সুবিধা কি অসুবিধা কি। যেমন আপনাকে যদি এভাবে বলে যে ট্যুরিজমের কারণে, ইন্টারন্যাশনাল ট্যুরিজমের কারণে ওই এলাকার অনেক উন্নতি হয়, কিন্তু আবার এটাও দেখা যায় যে লোকাল মানুষজন এবং এনভায়রনমেন্ট এটার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা এফেক্টেড হচ্ছে। তো মানে এটার উপর ইম্প্যাক্ট পড়ছে লোকাল মানুষদের ওপরে। তাহলে আপনার কাছে কি মনে হয় লোকাল ট্যুরিজম ভালো নাকি ভালো না? বা লোকাল ট্যুরিজমে ভুল বলেছি, ভালো কি ভালো না, লোকাল ট্যুরিজমের এই ইন্টারন্যাশনাল ট্যুরিজমের অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, এই জিনিসটা আপনার কাছে তখন জিজ্ঞাসা করা হয়। অর্থাৎ তখন আপনাকে এই পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করতে হবে যে হ্যাঁ ইন্টারন্যাশনাল ট্যুরিজম একটা এলাকার জন্য কী কী অ্যাডভান্টেজ নিয়ে আসছে, আবার ইন্টারন্যাশনাল ট্যুরিজম একটা এলাকার জন্য কী কী ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আসছে।
দুইটা যখন পয়েন্ট অফ ভিউকে আপনি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজকে আলোচনা করবেন, তারপর হয়তো আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনার কাছে কি মনে হয় অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজকে ছাড়িয়ে যাবে, মানে অ্যাডভান্টেজ কি বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি। তখন আপনাকে দুইটা নিয়ে আলোচনা করে বলতে হবে হ্যাঁ অ্যাডভান্টেজ বেশি অথবা ডিসঅ্যাডভান্টেজ বেশি। অর্থাৎ বিফোর গোয়িং টু দ্য কনক্লুশন আপনাকে আগে এটা মেক শিওর করতে হবে যেন আপনি এটা অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করেছেন আবার ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করেছেন। আচ্ছা, এরপরে যে কোয়েশ্চেনটা আসবে সেটাকে বলা হচ্ছে 2 পার্ট কোয়েশ্চেন। 2 পার্ট কোয়েশ্চেন আবার বেশ কয়েক রকম হয়, যেমন প্রবলেম সলিউশন হইতে পারে, যে আপনার কি কারণে একটা প্রবলেম হচ্ছে সেটার সলিউশন কি। আবার এমনও হইতে পারে যে কজ অ্যান্ড এফেক্ট, যে এরকম একটা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের কারণগুলো কি এবং সেটার ফলে কী কী এফেক্ট তৈরি হতে পারে, মানুষকে কীভাবে এফেক্ট করতে পারে সেটা। আবার এমনও হইতে পারে কজ অ্যান্ড অপিনিয়ন, আপনাকে বলা হলো এটার কারণ কি এবং আপনাকে বলতে হবে সেটার ফলে আপনি কি মনে করছেন এটার ব্যাপারে, এটা কি মানে পজিটিভ ডেভেলপমেন্ট নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট, বা আপনি কি এটার সাথে এগ্রি করছেন নাকি ডিসএগ্রি করছেন, নাকি আপনার কাছে মনে হচ্ছে যে এইটা মানুষের সমাজের জন্য উপকারী। তো বিষয়টা হচ্ছে যে আইদার আপনাকে কজ অ্যান্ড সলিউশন চাবে, অথবা কজ অ্যান্ড এফেক্ট চাবে, অথবা আপনার কাছে কজ অ্যান্ড অপিনিয়ন চাওয়া হবে। 2 পার্ট কোয়েশ্চেনের মোটামুটি এইভাবে করে কোয়েশ্চেনগুলোকে সাজানো হয়। আর আরেকটা ফরম্যাট আছে সেটাকে বলা হয় হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন। সেখানে আপনাকে ডিরেক্টলি কোয়েশ্চেন পোজ করা হবে যে এরকম একটা ঘটনা ঘটছে, এইটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন। অর্থাৎ একটা এক্সাম্পল দিই যে এখনকার দিনে the business companies are spending a lot of money for advertisement. So what forms of advertisement they use to promote their business? 1 number question. 2 number question এ বলবে which one of them is most effective, তার মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি এফেক্টিভ। এইরকম ডিরেক্ট কোয়েশ্চেন পোজ করে দিবে আপনাকে, দুইটাই আপনাকে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ব্যাখ্যা করবেন। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট আমাদের কোয়েশ্চেন টাইপ। নাও প্রতিটা কোয়েশ্চেন সলভ করার জন্য আমাদের একটা স্পেসিফিক ফরম্যাট আছে এবং সেই ফরম্যাট আমরা ফলো করে আমাদের কোয়েশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করি। আমরা একটু ফরম্যাটটা একটু বেসিকটা দেখব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়, বডি 1 কিভাবে লিখতে হয়, এরপরে বডি 2 কিভাবে লিখতে হয় এবং কনক্লুশন। অর্থাৎ একটা এসের জন্য কমপ্লিট ফরম্যাট আমাদের আগে থেকে মাথায় রাখতে হবে যে আমি কোনটার পরে কোন কথাটা লিখবো, যাতে আমার লেখাটা অর্গানাইজড হয়। বিকজ আমরা 4টা জিনিসের ওপরে আমাদের রাইটিংকে মার্ক করা হয়। যেই 4টা জিনিসের ওপরে আপনি স্কোর করা হবে আপনাকে, সেই 4টা জিনিস হচ্ছে প্রথমে টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক রেসপন্স। টাস্ক 1-এর জন্য টাস্ক অ্যাচিভমেন্ট বলা হয়, টাস্ক 2-এর জন্য টাস্ক রেসপন্স বলা হয়, একই কথা। তো টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক রেসপন্স হচ্ছে আপনাকে যে টাস্কটা দেওয়া আছে সেটার সাথে আপনি কতটুকু কানেক্টেড এটা বোঝানোর জন্য, আপনি সেটা ফুলফিল করতে পারছেন না কিনা সেটা রেসপন্সটাকে। আচ্ছা, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর যে বিষয় আপনাকে দেখাবে সেটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহিশন। এই যে ধারাবাহিকতার কথা বলছিলাম, এই কোহেরেন্সটা বজিয়ে রাখার জন্য, অর্থাৎ আপনি ধারাবাহিকভাবে কথা বলতে পারছেন, একটা পয়েন্ট দিচ্ছেন, মেন পয়েন্ট, সেটার এক্সপ্লেনেশন দিচ্ছেন, তারপরে সেটা সাপোর্টিং আইডিয়া দিচ্ছেন, এক্সাম্পল দিচ্ছেন, তারপরে পয়ের পয়েন্টে যাচ্ছেন। অর্থাৎ কমপ্লিট একটা আইডিয়া প্যাকেজ আপনি দিয়ে তারপরে মুভ করতেছেন। এই জিনিসটা মেক শিওর করতে হবে আপনার কোহেরেন্স অ্যান্ড কোহিশন পার্টের জন্য। এরপরে গ্রামার ভোকাবুলারি বিষয় আছে, যেটাকে বলা হয় লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। সো এইটার বিষয়ে আপনারা জানেন এবং আমি ক্লাসের শেষে আমি এর লিঙ্কটা আমি শেয়ার করে দিব এর সাথে ব্যান্ড ডিসক্রিপ্টরের পাবলিক ভার্সন, যেটা আপনারা সবাই ব্যান্ড ডিসক্রিপ্টরের পাবলিক ভার্সনটা একটু দেখবেন। যেমন এই দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি টাস্ক অ্যাচিভমেন্ট ব্যান্ড 6 আর 7-এর মধ্যে কী পার্থক্য, কোহিয়ারেন্স কোহিশনের কী পার্থক্য, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ, সব কিছুর পার্থক্য এই যেভাবে করে আমরা ভাগ করে দেওয়া আছে। এইভাবে একদম 1 থেকে 9 পর্যন্ত দেওয়া আছে। আপনারা যেটা করবেন 6, 7, 8 এইগুলো একটু দেখা দেখি, 5, 6, 7, 8 এইগুলো একটু দেখবেন, এর মধ্যে কী কী ব্যাপার স্যাপার আছে, তাহলে আপনি আপনার রিকোয়ারমেন্ট নিজেই বুঝতে পারবেন যে আমাকে আসলে কী করতে হবে আর কী কী করা যাবে না। তো এই যে মোটামুটি আমাদের কোশ্চেন ক্রাইটেরিয়া দেখলাম। আসলে আমাদের রাইটিং একটা ভাস্ট জিনিস এবং এইটা আসলে খুব অল্প সময়ের মধ্যে এটা নিয়ে বেশি কিছু কথা বলার সুযোগ থাকে না। আমরা ক্লাসেসগুলোতে এই জন্য প্রতিটা জিনিসকে সেগমেন্টেড করে করে আলাদা করে কাজ করি এবং প্রতিটা কোয়েশ্চেন টাইপ আলাদা আলাদা ধরে ধরে ব্যাখ্যা করি, কারণ একবারে এত ইনফরমেশন মাথার মধ্যে নেওয়াটা খুব ডিফিকাল্ট, আবার নিয়ে ফেললেও সেটাকে ইমপ্লিমেন্ট করা আরও ডিফিকাল্ট। যার কারণে আমাদের ক্লাসেসগুলো এমনভাবে সাজানো
সেগমেন্টেড করে করে ছোট ছোট পার্টে, যাতে যেই দিনের লেসন সেই দিনে আমরা বুঝতে পারি এবং সেইটার সমাধান করে আরেকটা জিনিসে মুভ অন করতে পারি। আদারওয়াইজ যেটা হয় ট্যাঙ্গেলড হয়ে যায় সব কিছু একসাথে, কোনটার সাথে কোনটা কী ফরম্যাট, টাস্ক 1-এ কী, টাস্ক 2-তে কী, টাস্ক 1-এর এই টাইপের কোশ্চেনের সাথে ওই টাইপের কী মিল, বহুত কিছু মানে প্যাচ লেগে যায়। তো এই প্যাচ থেকে বের হওয়ার জন্য আমরা মেনলি এই কাজটা করে থাকি। জিনিসটাকে আমরা সেগমেন্টেড করে ক্লাসে আমরা ভাগ করি এবং কোয়েশ্চেন টাইপ ধরে ওই কোয়েশ্চেন টাইপের কী কী রেসপন্স সেটা নিয়ে আমরা কাজ করে থাকি। সো ইনশাল্লাহ আপনাদের সাথে যখন আমরা কাজ করবো আরও ফিউচারে, তখন এই বিষয়গুলো সম্পর্কে আরও ক্লিয়ার করে বলতে পারবো এবং আপনারাও আরও বেনিফিটেড হবেন। তো এই পার্টটা আমরা এখানেই শেষ করছি। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, যে পার্টে আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো। তো কী শিখবো সেটা পার্ট শুরু করার পরে জানতে পারবেন। থ্যাংক ইউ। কি করছিস তুই? এভাবে ইউটিউব আর গুগল ঘেটে কি IELTS হবে? কি আর করব বল, ইংরেজির বেসিক ভালো না, IELTS এর জন্য তো আরো কঠিন লাগে। কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না। তোকে তো বলেছিলাম এই মেগামাইন্ড প্লাসে যাওয়ার কথা, ওখানেই তো সব সমাধান পাবি। সমাধান মানে? ওরা ফাউন্ডেশন প্লাস ইজি IELTS প্যাকেজ কোর্স অফার করছে। তোর মতো ইংরেজি দুর্বলদের জন্য এটা একদম পারফেক্ট। আমার তো বেসিকই ঠিক নেই, IELTS কিভাবে করব? ওখানেই তো মজা, ওরা তোর বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে IELTS এর জন্য তৈরি করবে পুরো 4.5 মাসের কোর্স। সত্যি? কিন্তু শুধু শিখলেই তো হবে না, বুঝতেও তো হবে। এখানকার শিক্ষকেরা এক্সপার্ট, তোকে প্রতিটি স্টেপে গাইড করবে। তাছাড়া রিডিং রুম ফ্যাসিলিটি তো আছেই, যেখানে তুই শান্তিতে পড়তে পারবি। আর মক টেস্ট? আমি তো মক টেস্ট দিতেই ভয় পাই। মক টেস্ট মেইন পরীক্ষার মতো পরিবেশে দিতে পারবি। মনে রাখবি, মেগামাইন্ড প্লাস হচ্ছে IDP IELTS এর অফিসিয়াল টেস্ট ভেন্যু। কোর্স শেষ হলেও 8 মাস পর্যন্ত ফ্রি প্র্যাকটিস ক্লাসের সুবিধা পাবি। দারুণ তো, আজই মেগামাইন্ড প্লাসে ভর্তি হতে হবে।